প্রথমবার আসা এখানে, এর আগে কখনোই আমি এদিকে আসিনি। প্রথমবার এসেই যা দেখলাম, কলকাতা থেকে 1 ঘন্টার রাস্তা ট্রেনে এসে পৌঁছলে এত সুন্দর, এত সুন্দর জায়গা এবং এত মাতলা নদীর যে অংশটা আমরা দেখলাম, কলকাতার এইটুকু ডিস্টেন্সের মধ্যে এত ভালো পরিবেশ, একদিন যে কোনো সময় বিকেল দিকে এসে এখানে ঘুরে গেলে সবারই খুব ভালো লাগবে। পুরোনো দিনের যেমন ক্যানিং, লর্ড ক্যানিংয়ের বাড়ি, পুরোনো দিনের যে স্মৃতি এখনও রয়ে গেছে, সেগুলোও যেমন দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়েও ক্যানিং কতটা এগিয়েছে, কতটা উন্নত হয়েছে, কি যেভাবে রাস্তাঘাট উন্নত হয়েছে, ব্রিজ তৈরি হয়েছে, সেটাও এখানে এসে কিন্তু কলকাতার যে কোনো জায়গা থেকে এসে এখানে দেখে যাওয়ার সুযোগ সুবিধা আছে। বিকেলবেলা এসে দেখে ঘুরে আবার সন্ধ্যের মধ্যে বাড়িও ফিরে যাওয়া যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা আমরা মানে আমি এই সুন্দরবন এলাকারই ছেলে, সাউথ 24 পরগনারই ছেলে, পাথর প্রতিমারই ছেলে। তো এই প্রথমবার ক্যানিংয়ে আসা, আগে ক্যানিংয়ের গল্প টল্প শুনেছি, প্রথমবার ক্যানিংয়ে আসা। তো গল্প শোনা আর এই ক্যানিংয়ে এখন আসা তো পুরো স্বপ্নের মধ্যে পার্থক্য। মানে এখানে এসে দেখলাম রাস্তাঘাট তো খুব সুসজ্জিত, মানে ঘোরাফেরার বহু জায়গা। তবে একটা দুঃখ লাগলো, যার নামেই ক্যানিং, লর্ড ক্যানিং, সেই রাজপ্রাসাদ বলুন কিংবা তার বাড়ি বলুন, সেটা একটু মানে সংরক্ষণ করলে ভালো হতো আর কি। বাড়িটা এরকম পোড়া হয়ে আছে, তো ওর সামনে একটা বোর্ড লাগানো আছে, এটা একটা হেরিটেজ সাইন আছে, তো সেইটা তৈরি হবে। হ্যাঁ, আমরা ফার্স্ট এই 7-6 জন মিলে যে আসলাম নাকতলা থেকে, নাকতলা স্কুলে আমরা সবাই শিক্ষক আসলাম এখানে, প্রথম ওই জায়গাটায় গেলাম, ওখানেই ছবি তোলা, এবং সেটাই আমার দুঃখ লাগলো। এবং পরে শুনলাম যে ড্রাইভার ভাই আমাকে নিয়ে গেল যে আমাদের মাননীয় সম্মানীয় চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, আমাদের দিদি, প্রিয় দিদি, ওইটাকে নাকি আবার করবে, ভালো মতো রিনোভেট করবে নাকি। এটা খুব ভালো লাগলো, এটা খুবই একটা ভালো জিনিস। তারপরে তো আমরা এই টোটো ভ্যানে করে যাচ্ছি, তো বিস্তীর্ণ এলাকা, কোথাও দেখতে পাচ্ছি ভেড়ি, কোথাও সেই ক্ষেত, আবার জঙ্গল, আবার ব্রিজ, আবার সুন্দর রাস্তা তার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। সত্যি অপূর্ব। মানে ক্যানিং আগে যা শোনা আর এখন আসা অনেক পার্থক্য। এদিকে শ্মশান হয়েছে, আবার যেটা 10-11 বছর আগে যে স্যাংশন করা রেল ব্রিজ, যে রেলটা গেলে নাকি আমরা পাথর প্রতিমা থেকেও সরাসরি আমরা ঝড়খালি সুন্দরবন চলে যাব, সেটা বিভিন্ন কারণে, সে হতে পারে রাজনৈতিক, হতে পারে অর্থনৈতিক, সেটা আমরা সাধারণ মানুষ হিসেবে জানি না। কিন্তু এটুকু আমরা চোখে দেখলাম যে ব্রিজটা সত্যি ইনকমপ্লিট হিসেবে পড়ে আছে। আশা করব যেভাবে লর্ড ক্যানিংয়ের এই বাড়িটা রিনোভেট হবে, ঠিক সেই রকমভাবে এই ব্রিজটা আগামী দিনে হবেই হবে, এটা আমার বিশ্বাস। তবে আমরা বসে আছি হ্যাংলা খুঁজতে এরকম একটা ধাবাতে, যে সুন্দরবনের নামে ধাবা, সুন্দরবনের মধ্যে ধাবা। এবং সেই ফাঁকে আমরা একটু কথা বলে নিচ্ছি। আজকের আমরা যাদের সঙ্গে কথা বলছি, নাকতলা হাই স্কুলের টিচার এখানে রয়েছেন, 5-6 জন আছেন। আমরা প্রত্যেকের একবার একটু নাম জেনে নেব। আপনার নাম? বরুণ কুমার মাল। সাবজেক্ট ম্যাথমেটিক্স। আপনি? অজিত রায়, আমি ভূগোলের শিক্ষক। আপনি? এডুকেশন, বাদল চন্দ্র দাস। আচ্ছা, আপনি? আমার নাম সুনন্দ ভৌমিক, অঙ্কের টিচার। সুনন্দ ভৌমিকের একটা স্পেশাল একটা কিছু নিশ্চয়ই বলবো, তার আগে ওনার একটু। আমি জওহরলাল মাইতি, ফিজিক্যাল সায়েন্স। আপনার কথা শুনলাম। আপনি? আমরা সমস্ত টিচারদের সঙ্গে কথা বলছি, স্যার এখন বলবেন। আচ্ছা, স্যার এখন ক্যানিং নিয়ে কিছু বলবেন। আমি কলকাতায় থাকি, কলকাতাতেই বড় হওয়া, ওখানেই চাকরি করি। এই প্রথম ক্যানিংয়ে আসলাম। এর আগে চম্পাহাটি পর্যন্ত এসেছিলাম এবং ক্যানিংয়ের জীবনতলায় এসেছিলাম ভোটের জন্য, কিন্তু এই প্রথম আমি ক্যানিংয়ে আসলাম। তা আমার এই জওহর স্যার যেটা বললো, ক্যানিংয়ের যে বিল্ডিংটা আছে, লর্ড ক্যানিং যেখানে থাকতো, যার নামে ক্যানিংটা হয়েছে, সেটা আরও রিনোভেশন হলে আরও ভালো হবে, আরও পর্যটক, আরও বাইরে থেকে লোক এখানে ঘুরতে আসবে। এবং আশেপাশে যে রাস্তাঘাট আছে, আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে এত ভালো রাস্তা, গাড়ি ঘোড়া স্মুথলি চলে যাচ্ছে। আর মাতলা নদী আমি দেখিনি, প্রথম মাতলা নদী দেখলাম। বরুণ স্যার যেভাবে ব্যাখ্যা করলো যে মাতলা নদীর মাঝখান দিয়ে জঙ্গল হয়ে গেছে, আমি তো অবাক হয়ে গেলাম মাতলা নদীতে। এবং যেভাবে বললো বরুণ স্যার যে ভাটার সময় এই নদী নাকি হেঁটে পেরিয়ে যেত বা পার হতো, আমি তো দেখে অবাক হয়ে গেলাম। মাতলা নদী সম্বন্ধে যা গল্প শুনলো, আমি অবাক হয়ে গেলাম, খুব ভালো লাগলো। এবং পাশে একটা রেল ব্রিজ, এটা সমাপ্ত হয়নি,
এখনও ইনকমপ্লিট হয়ে পড়ে আছে। যদি ভবিষ্যতে এটা কমপ্লিট হয় তাহলে আরও পর্যটক এখানে আসবে, আরও ভালো হবে। এটুকু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সুরেন্দ্রবাবু, আপনি কিছু বলুন। থ্যাংক ইউ। আপনার এই তো হ্যাঁ, আপনি বলুন আপনার অভিজ্ঞতা কেমন? শান্তনু স্যার অভিজ্ঞতা, বলুন। ক্যানিংয়ের অভিজ্ঞতা। ওভারঅল ক্যানিং এর ডেভেলপমেন্ট, ক্যানিং এর অভিজ্ঞতা, ক্যানিং কেমন লাগলো? হঠাৎ করে একদিনের সফরে যদি কেউ মনে করে যে বিকালটা আমি ক্যানিং এর মাতলার তীরে কাটাতে চাই, তাহলে তার সত্যি আসা উচিত কিনা, এই ব্যাপারে আপনার আচ্ছা, মতামত? বলছি ক্যানিং আমার আশা নতুন নয়, আমি ছোটো থেকেই ক্যানিংয়ে আসছি এবং সেই ক্যানিং নদী আর এই এখন ক্যানিং নদী দেখলেও খারাপ লাগে যে নদীটা এখন বর্তমান পরিস্থিতি এত খারাপ, মানে সরু নালা হয়ে গেছে। আর ক্যানিংয়ে তো আমরা আমাদের বিকেল টাইমে ঘুরতেও আমরা আসতাম, ওই সময় আমাদের বাইকের প্রধান গন্তব্যই ছিল ক্যানিং। এখানে আমরা এসে কত ব্রিজের উপর সময় কাটিয়েছি। আর পরিবর্তন তো অনেক হয়েছে এখানে, অনেক আগের থেকে অনেক পরিবর্তন, রাস্তাঘাট, নতুন স্টেডিয়াম হয়েছে, সুইমিং পুল হয়েছে, নতুন বাস টার্মিনাল হয়েছে। ভালো লাগছে ক্যানিংকে দেখে, আগের থেকে অনেক বেটার, অনেক ভালো হয়েছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। তাহলে আমরা দেখতে পেলাম আজ থেকে 15 বছর আগে যারা ক্যানিং দেখেছে এবং ক্যানিংয়ের যে পরিস্থিতি ছিল রাস্তাঘাট থেকে শুরু করে বা অন্যান্য পরিবেশ পরিস্থিতি যা ছিল তার অনেক আমূল পরিবর্তন হয়েছে। এটা যারা আজকের ভ্রমণ করতে এসছেন, একদিনের সফরে ক্যানিংকে দেখতে এসছেন, মাতলা নদীর তীরে যারা ঘুরেছেন, যারা মৌখালি ব্রিজ দেখেছেন, ক্যানিংয়ের বাংলো দেখেছেন, স্টেডিয়াম দেখেছেন, সুইমিং পুল দেখেছেন, তারা এক কথায় চাঁদমণি বৃদ্ধাশ্রম দেখেছেন, তারা এক কথায় বলেছেন যে ক্যানিং সত্যি আগের থেকে অনেকটাই বদলে গেছে এবং সত্যি সত্যি খুবই ডেভেলপমেন্ট হয়েছে। কিন্তু যদি আরও ভালো লাগতো যদি লর্ড ক্যানিংয়ের বাড়িটাকে আরও সুন্দরভাবে সাজানো যেত, যার নামে ক্যানিং। আর সেই সাথে সাথে তারা আরও পরামর্শ দিয়েছেন যে যে রেল ব্রিজটা আমরা দেখেছি আজ থেকে প্রায় 10 বছর আগে তৈরি হয়ে পড়ে আছে, সেটার যদি ডেভেলপমেন্ট হতো তাহলে অবশ্যই ক্যানিংয়ের আরও রূপ বদলে যেত। তাই সবাই আমরা ক্যানিংয়ের আরও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ক্যানিং শহর যে গেটওয়ে অফ সুন্দরবন, সেই তকমাটা যেন সবার কাছে সমস্ত পর্যটক যেন ভালো অভিজ্ঞতা নিয়ে যায়, সেই কথাই আমরা, সেই বার্তাই সবাইকে দিচ্ছি এবং যে কোনো কারণেই হোক আমাদের ক্যানিং আরও সবার কাছে পৌঁছাক। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। ক্যানিং নদী তখন হেঁটে পার হচ্ছি। এবার পরপর 4-5টা ডিঙি রয়েছে, এক হাতে জুতো, পিঠে ব্যাগ, হাঁটু পর্যন্ত, তারও বেশি পর্যন্ত প্যান্ট তোলা। জুতোটা একটা ডিঙিতে রেখেছি, সেই ডিঙিটা আগে ছাড়বে বলে হঠাৎ ঘোষণা হলো ওই ডিঙিতে যাবে। তখন জুতোটা ওই ডিঙির মধ্যে রেখে দিয়ে ওই ডিঙিতে উঠে চলে গেছি, খেয়াল নেই। কিছু দূর যাওয়ার পর হঠাৎ মনে হচ্ছে আমার জুতো তো ওই ডিঙিতে রয়েছে। এবার ওই বসে রয়েছি, মাঝি ওখান থেকে হেঁকে বলছে দাদা ওনার জুতো এখানে আছে। ওই সেই জুতো গিয়ে পৌঁছালো, আমি আগে পৌঁছে গেলাম। জুতো গিয়ে পৌঁছালো 5 মিনিট 10 মিনিট বাদে, সেই জুতোর জন্য জুতোটা ঘাটে দাঁড়িয়ে আছি। সেই জুতো নিলাম, পার হলাম। এটা একটা ছোট্ট ঘটনা। আর একটা কি ভিজতো না আপনি সেটা বলুন। নদী হেঁটে পার হচ্ছি, আস্তে আস্তে জল বাড়ছে। মাতলা নিয়ে তো অসংখ্য স্মৃতি। আমাদের যার সঙ্গে আমরা কথা বলছি আমার স্যার এবং একসময় এখন কলিগও বলতে পারি, তো তিনি এখন নাকতলা হাই স্কুলে চাকরিরত। অনেক দিন পর তার সঙ্গে দেখা এবং তার এই স্মৃতিচারণ। একসময় তিনি এই মাতলা ব্রিজ ছিল না, তখন এই মাতলা নদী হেঁটে পেরোতে হতো এবং তিনি শম্ভুনগর হাই স্কুলে কর্মরত ছিলেন এবং অবশ্যই আমি সেখানকার ছাত্র ছিলাম। তো তার সেই অভিজ্ঞতার কথা তিনি শোনাচ্ছেন, কিছুটা তো বলেছেন, কিছুটা শুনেছেন, আবার কিছুটা শুনুন। একটা দিন ছিল 1997 সাল। সেই সময় ক্যানিং নদী হেঁটে পার হতে হতো। প্রথম ঘাট থেকে একটা টাকা দিয়ে প্রথমে ঘাটটা পার হনো হলো, তারপরে এক হাঁটু কাদা ঘেটে কিছুটা যাওয়া হলো। যাওয়ার পরে কিছুটা জল, আবার মাঝখানে শুকনো, আবার কিছুটা জল, সেখানে আবার ডিঙিতে উঠতে হলো। ডিঙিতে উঠে এভাবে পার। আবার কিছু কিছু ম্যাডামরা ছিলেন যাদের আর্থিক দিক থেকে খুব ভালো, বা তারা কি করতেন, ভ্যানে উঠতেন, ওই এক হাঁটু কাদার মধ্যে ভ্যান চাগিয়ে নিয়ে সোজা এমাথা ওমাথা করে নদী পার হয়ে চলে যেতেন। আর আমরা ওই কাদা ঘেটে নদী পার হতাম। প্রায় এরকমও দিন গিয়েছে, নদী পার হচ্ছে, আস্তে আস্তে হু করে জল বাড়ছে, বাড়তে 1 কোমর হয়ে গেল, পুরো ভিজে গেলাম। আবার কিছু কিছু লোক ভিজলই না, তারা দিব্যি পার হয়ে চলে গেল। এর স্মৃতি ভোলা যাবে না। আর এরকম ঘটনা ঘটেছে, নৌকায় করে যাচ্ছি,
হঠাৎ প্রচণ্ড জোয়ারে মানে জোয়ার শুরু হয়েছে, হঠাৎ জোয়ার শুরু হয়ে গেল, নৌকাটার সঙ্গে সঙ্গে চড়ে আটকে গেল, আটকে গিয়ে বনবন করে ঘুরছে, ছিটকে পড়ে গেলাম, পড়ে গিয়ে পুরো ভিজে গেলাম, আবার ওই অবস্থায় কোনো রকমের নৌকায় উঠে আবার ওই অবস্থায় স্কুলে যাওয়া। 15 বছর আগের ক্যানিং আর আজকের তো ক্যানিং ঘুরতে আসলেন স্মৃতিচারণ করার জন্য, কেমন লাগলো বলুন? এখন ক্যানিং change দেখলেন? এখন সেই ক্যানিংয়ের ঘাট তো চিনতেই পারছি না। আগের যে পুরনো ঘাট ছিল যেখান থেকে হেঁটে প্রথমে পয়সা দিতাম, তারপরে গিয়ে হেঁটে পার হতাম, যেখানে আর 1 টাকা দিয়ে পা ধুতাম, সঙ্গে একটা গামছাও থাকতো, একটা চৌবাচ্চার জল থাকতো। আর ওই নৌকোগুলো সারি দিয়ে পরপর এবার লাগানো সেই সময় ছিল পরপর নৌকা, 20-25টা নৌকো 20-25টা নৌকা পরপর সাজানো থাকতো, যে নৌকার উপরে গিয়ে আসল নৌকায় গিয়ে ওটা হতো, তাহলে আমার পায়ে কাদা লাগলো না, তার জন্য পয়সা দিতে হতো। ঘাটের জন্য 1 টাকা, আবার ওই পরপর আবার নৌকাগুলো পার দিয়ে গিয়ে যাবো, তার জন্য 1 টাকা। ওই তো পরপর 20-25টা নৌকা 20টা নৌকা পরপর থাকলো। গেলাম, তারপরে গিয়ে আসল নৌকায় উঠতাম। সরকার করবে এটা আমার শুনে খুব ভালোই লাগলো। এরপরে আমরা তো যে কটা ব্রিজ দেখলাম মাদনা নদীর উপরে, মৌখালি যে ব্রিজগুলো দেখলাম, সত্যি অবাক করার মতো ঘটনা। এগুলো আমার মনে হয় মাঝে মাঝে আমরা এই কজন আসবো তো অবশ্যই, তার সঙ্গে যদি আমাদের আরও মেম্বার বাড়ে, এটা আমরা খুব মজা করব। আর তারপরেই আমরা ক্যানিংয়ে এলাম, আসার পরে আমাদের বরুণদার অনেক পুরনো দিনের কথা শুনলাম এবং মজা করলাম, খুব ভালোই লাগলো যে বরুণদা কত কষ্ট করে ওনার প্রথম সার্ভিস লাইফটা কাটিয়েছে এবং তার যে পরিশ্রম, এবং যে নৌকোয় করে যেত সেই নৌকোটা যে এখন ভেঙে পড়ে আছে, বরুণদা আমাদের ব্যাখ্যা করে সেটাও বললেন। এই সেই নৌকো, তার পাশে একটা লঞ্চ ছিল, তাতে আমরা সবাই ছবি তুললাম তার পাশে দাঁড়িয়ে। আমার ইচ্ছা ছিল যে একটু নদীর মধ্যে ঘোরা, কিন্তু সেটা আমাদের টাইমের অভাবে আমরা গেলাম না। তারপরে আমরা তো শ্মশান এবং রেল ব্রিজ, আমাদের দিদি থাকায় যে রেল ব্রিজ স্যাংশন করেছিল এবং তার যে মানে কতগুলো খুঁটি পোতা আছে, সেটা দেখে আমার খুব খারাপ লাগলো। ঝড়খালিতে শুনলাম যে পাথর প্রতিমার দিকে রেল লাইনটা চলে যাওয়ার কথা ছিল। দুঃখের বিষয় যে এখনও ওটা হয়নি, বা যে কোনো কারণেই হোক, টাকার অভাবে হোক, কারো সহযোগিতায় হোক, কোনো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের অবহেলায় হোক, যেভাবেই হোক ওটা নষ্ট হচ্ছে, এটা দেখে খুব খারাপ লাগলো। এরপরেই আমরা ক্যানিংয়ে যে মহাশ্মশান আছে সেখানেও একটু ঘুরে এলাম, এবং একটা বিশাল একটা বৈতরণী যে মহাশ্মশান আছে সেখানে আমরা ঘুরে এলাম। তার সঙ্গে বিশাল একটা বড় ঝিল দেখলাম, যে ফিশারি দেখলাম। হ্যাঁ, সেই ফিশারিটার এখন যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে, দেখলাম যে এটা একটা সময় কি ছিল আর এখন কি হয়েছে, দেখে আমাদের সব দিক ঘুরে ফিরে আমরা দেখলাম যে খুব ভালোই হয়েছে মোটামুটি আমাদের ঘোরাটা। এবারে আমরা এখন পেটে কিছু দেবো বলে একটু বেরিয়ে পড়লাম। হ্যাংলা হোটেল নাম না, এটা হ্যাংলা না, এটা সুন্দরবন ধাবা। হ্যাংলা হোটেল খুঁজতে আমরা এসে গেলাম আমাদের সুন্দরবন ধাবাতে ঢুকলাম। আমরা সোডা লেমন ওয়াটার প্রথমে টিফিন করবো, তাই তো? টিফিন না খাওয়া, কোনটা? টিফিন করবো। এখন সোডা জল আমাদের এসছে, এটা আমরা এখন পান করছি। এরপরে আমাদের সব মিক্সড ফ্রাইড রাইস আছে, মিক্সড ফ্রাইড রাইস বলেছি, মিক্সড যাতে চাউমিন চিংড়ি আছে। থাকবে। দুঃখের বিষয় আমরা এখন ইলিশ খেতে পারলাম না, পরবর্তী একটা আকর্ষণ থাকলো যে আমরা পরে এসে খাবো, কিন্তু চিংড়িটা পেলাম, দুটোর একটা পেলাম। এইবারে আমাদের আর হয়েছে কি, আর কি খাবো, আমাদের যে দলের লোক আছে কি জানো, চাউমিন, মিক্স চাউ আছে, মিক্স চাউ খাবেন, চিলি চিকেন আছে, চিকেন চিলি চিকেন আছে, চিকেন কষা, চিকেন কষা আছে, এগুলো গ্রিন আমরা স্যালাড এখন খাবো। এর পরবর্তী কলা গ্রিন স্যালাড। আর বরুণদার কাছে নোনা জলের তো ল্যাংচা